একসময় প্রাচীন ভারতের রানী জম্মুদ্বীপেশ্বরী একজন ন্যায়পরায়ণ শাসিকা হিসেবে সাম্রাজ্য পরিচালনা করতেন। এই সময় তিনি তার রাজশিক্ষিকা মিতালির সঙ্গে পাশা খেলতেন। সোনার পাশা রূপার পাশার বোর্ডে ছুঁড়ে দেওয়ার আগে তিনি সৌভাগ্যের জন্য একটি ছড়া গাইতেন। নদী যেমন স্বাভাবিক নিয়মে বাঁকে বাঁকে চলে, গাছ যেমন স্বভাবতই কাঠে পরিণত হয়, তেমনি সুযোগ পেলে সব পুরুষই অন্যায় কাজে লিপ্ত হয়। এই পংক্তিগুলোর কারণে রানী সবসময় খেলায় জিততেন, ফলে মিতালি ধীরে ধীরে তার সমস্ত সম্পদ হারানোর মুখে পড়ে যায়। নিজের সর্বনাশ থেকে বাঁচতে মিতালি গভীর চিন্তায় ডুবে এক উপায় খুঁজতে লাগল। সে ঠিক করল এমন একটি ছোট ছেলেকে খুঁজে বের করবে যে কখনো কোনো মেয়ে মানুষ দেখেনি এবং তাকে নিজের ঘরে কঠোরভাবে আটকে রাখবে। সে ভাবল, যে ছেলে অন্য কোনো মেয়েকে দেখেছে তাকে আমি সামলাতে পারবো না, তাই আমাকে এক সদ্যজাত ছেলেকে নিতে হবে এবং তাকে ছোটবেলা থেকেই নিজের নিয়ন্ত্রণে রেখে কঠোর পাহারায় বড় করতে হবে, যাতে কেউ তার কাছে পৌঁছাতে না পারে। এবং সে যদি একজন মানুষের প্রতিই অনুগত থাকে, তাহলে আমি রানী জম্মুদ্বীপেশ্বরীকে হারিয়ে ধনী হয়ে উঠতে পারব। মিতালি মানুষের শরীরের লক্ষণ বুঝতে পারত। এক গরিব গর্ভবতী মহিলাকে দেখে সে বুঝল তার সন্তান হবে একটি ছেলে। তখন সে সেই মহিলাকে কিছু অর্থ দিয়ে নিজের ঘরে নিয়ে এলো। এবং সন্তানের জন্মের পর তাকে উপহার দিয়ে বিদায় করে দিল। ছেলেটিকে শুধু পুরুষরাই বড় করতে লাগলো, কোনো মেয়ে, এমনকি মিতালি ছাড়া আর কেউ তাকে দেখার সুযোগ পেত না। ধীরে ধীরে ছেলেটি বড় হলো এবং সম্পূর্ণভাবে রাজশিক্ষিকা মিতালির নিয়ন্ত্রণে চলে এলো। এই সময় ছেলেটি বড় হওয়া পর্যন্ত মিতালি রানীর সঙ্গে পাশা খেলা বন্ধ রেখেছিল। কিন্তু যখন সে বুঝল ছেলেটি এখন সম্পূর্ণ তার নিয়ন্ত্রণে, তখন সে আবার রানীকে খেলায় চ্যালেঞ্জ করল। রানী জম্মুদ্বীপেশ্বরী সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং আবার শুরু হলো সেই ভাগ্যের খেলা। কিন্তু যখন রানী পাশা ছুঁড়ে তার সেই সৌভাগ্যের মন্ত্র গাইছিলেন, তখন মিতালি সঙ্গে সঙ্গে যোগ করল, আমার ছেলেকে ছাড়া। এই কথা বলার সঙ্গে সঙ্গেই ভাগ্য বদলে গেল। এবার রানী হেরে যেতে লাগলেন আর মিতালি জিততে শুরু করল। বিষয়টি গভীরভাবে চিন্তা করে রানী বুঝলেন, শিক্ষিকা নিশ্চয়ই তার ঘরে কোনো শুদ্ধ ও একান্তভাবে লালিত ছেলেকে লুকিয়ে রেখেছে। অনুসন্ধান করে তার সন্দেহ সত্য প্রমাণিত হল। তখন সেই ছেলেটার মন ভোলানোর উদ্দেশ্যে রানী এক সুন্দরী মেয়েকে ডেকে পাঠালেন এবং জিজ্ঞাসা করলেন, সে কি ছেলেটিকে প্রলুব্ধ করতে পারবে? নিশ্চয়ই মহারানী, এই না অর্থ, কাজটি দ্রুত সম্পন্ন করো। রানী তাকে অর্থ দিলেন এবং দ্রুত কাজটি সম্পন্ন করার নির্দেশ দিয়ে বিদায় করলেন। মেয়েটি শহর থেকে বিভিন্ন ধরনের সুগন্ধি ফুল কিনে নিয়ে এলো, কারণ ছেলেটি তার ঘরটিকে ফুল দিয়ে সাজাতে ভালোবাসত। এরপর সে রাজশিক্ষিকার বাড়ির কাছেই একটি ফুলের দোকান খুলল। অশোক বাটিকায় আপনাদের স্বাগতম। এই দোকানের ফুল শুধু ঘর সাজানোর জন্য না, মন ভোলানোর জন্য। শুধু দেবদেবীর জন্য নয়, প্রেমিক প্রেমিকার জন্য। রাজশিক্ষিকা মিতালির বাড়িটি ছিল 4 তলা উঁচু এবং তার 4টি প্রবেশদ্বার ছিল। প্রতিটি দরজায় শুধু পুরুষ প্রহরী রাখা ছিল এবং কোনো মহিলা মিতালি ছাড়া ভিতরে প্রবেশ করতে পারত না। এমনকি ময়লা ও ঝাড়ুর ঝুড়ি পর্যন্ত পরীক্ষা করে তবেই ভিতরে নেওয়া হতো।
ছেলেটিকে শুধু মিতালিই দেখতে পারত এবং তার দেখাশোনার জন্য একজন মাত্র পুরুষ, রঘুনাথ ছিল। সেই রঘুনাথকে তার মনিবের জন্য ফুল ও সুগন্ধি কিনে আনতে টাকা দেওয়া হতো। সে যখন বাজারে যেত তখন তাকে ওই দোকান অশোক বাটিকার পাশ দিয়েই যেতে হতো, যেটি সেই মেয়েটি খুলেছিল। মেয়েটি আগে থেকেই জানত এই লোকটিই ছেলেটাকে দেখাশোনা করে। একদিন মেয়েটি অপেক্ষা করল এবং হঠাৎ করে তার পায়ে পড়ে গেল। দুই হাত দিয়ে তার পা শক্ত করে ধরে কান্নাকাটি করতে লাগলো। হে পিতা, এতদিন তুমি কোথায় ছিলে? আমি তো তোমার জন্য প্রতিদিন অপেক্ষা করেছি। তার সঙ্গে থাকা সহযোগীরাও বলতে লাগলো, কি অসাধারণ মিল! হাত, পা, মুখ, শরীরের গঠন, মেয়ে একেবারে বাবার মতো দেখতে। সবাই যখন বারবার এই অদ্ভুত মিলের কথা বলতে লাগলো তখন রঘুনাথ সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে গেল। সে বিশ্বাস করে ফেলল যে মেয়েটি তার মেয়ে। কান্না করতে করতে সে মেয়েটিকে হাত ধরে উঠালো। বাবা, তুমি কোথায় থাকো? আমি রাজশিক্ষিকার বাড়িতে থাকি। সেখানে তার এক ছেলে আছে। আমি তাকে দেখাশোনা করি। এখন কোথায় যাচ্ছ বাবা? তার জন্য ফুল কিনতে যাচ্ছি। এগুলো আর বাইরে কেন খুঁজতে যাও? এখন থেকে আমার কাছ থেকেই নিয়ে যাও। এরপর মেয়েটি রঘুনাথকে বিনামূল্যে বিভিন্ন ধরনের ফুল দিতে লাগলো, কোনো টাকা না নিয়েই। রঘুনাথ যে পরিমাণ ফুল নিয়ে বাড়ি ফিরছিল তা দেখে ছেলেটি অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, সেদিন সে কেন এত বেশি খুশি ছিলেন? তুমি এমন কথা বলছো কেন বাবা? তুমি এত জিনিস নিয়ে এসেছ বলেই? না, মিতালি এত টাকা খরচ করেননি। আমি এগুলো আমার মেয়ের দোকান থেকে বিনামূল্যে এনেছি। এরপর থেকে রঘুনাথ শিক্ষিকার দেওয়া টাকা নিজের কাছে রাখতে শুরু করল। রঘুনাথ সব ফুল সুগন্ধি সেই মেয়েটির দোকান থেকেই বিনামূল্যে নিয়ে আসত। কিছুদিন পর সেই মেয়েটি অসুস্থ হওয়ার ভান করল এবং বিছানায় শুয়ে পড়ল। রঘুনাথ দোকানে এসে তার মেয়েকে খুঁজল। তাকে জানানো হলো সে অসুস্থ। এ কথা শুনে সে দ্রুত তার কাছে ছুটে গেল এবং স্নেহভরে তার হাত বুলিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? কিন্তু সে কোনো উত্তর দিল না। তুমি আমাকে বলছো না কেন মা? আমি যদি মরেও যাই তবুও বলতে পারবো না বাবা। তাহলে তুমি কাকে বলবে? শেষে সে বলল, বাবা, আমার অসুখ শুধু একটাই কারণে। তোমার মনিবের তরুণের কথা শুনে আমি প্রেমে পড়ে গেছি। যদি আমি তাকে পাই তবে বাঁচব, না হলে এটাই হবে আমার মৃত্যুর বিছানা। এটা আমার উপর ছেড়ে দাও মা, তুমি এ নিয়ে চিন্তা করো না। এরপর সে অনেকগুলো ফুল নিয়ে বাড়ি ফিরে গেল এবং ছেলেটিকে বলল, আমার মেয়ে তোমার প্রেমে পড়েছে শুধু তোমার সৌন্দর্যের কথা শুনে। এখন কি করা যায়? যদি তুমি তাকে এখানে লুকিয়ে ঢুকিয়ে আনতে পারো আমার কোনো আপত্তি নেই। এ কথা শুনে রঘুনাথ বাড়ির সব দিক থেকে ধুলো ঝাড়তে শুরু করল। সে সেই ধুলো একটি বড় ফুলের ঝুড়িতে ভরল এবং সেটি নিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করল। প্রতিদিনের মতো তল্লাশি শুরু হলে সে হঠাৎ সেই ধুলো প্রহরীর গায়ে ফেলে দিল। এতে প্রহরী অপমানিত হয়ে পালিয়ে গেল। একইভাবে সে অন্যান্য প্রহরীদের সাথেও আচরণ করল। যে কেউ তার সঙ্গে কথা বলতো তাকেই সে ধুলো দিয়ে আচ্ছন্ন করে দিত। এভাবে ধীরে ধীরে
বাড়ির ভিতরে বা বাইরে যে কোনো কিছু আনা নেওয়ার সময় তাকে আর কেউ তল্লাশি করার সাহস করত না। এটাই ছিল সুযোগ। তখন রঘুনাথ মেয়েটিকে একটি ফুলের ঝুড়ির ভিতরে লুকিয়ে বাড়ির ভিতরে ঢুকিয়ে দিল এবং সে মেয়েটিকে তার যুবক মনিবের কাছে পৌঁছে দিল। একসময় ছেলেটির সাথে মেয়েটির ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠল। এরপর মেয়েটি এক দুদিন প্রাসাদের উপরের কক্ষে লুকিয়ে থাকত। যখন মিতালি বাড়িতে থাকত তখন সে লুকিয়ে থাকত, আর যখন মিতালি বাইরে যেত তখন মেয়েটি তার প্রেমিকের সঙ্গে সময় কাটাত। কিছুদিন পর ছেলেটি তার প্রেমিকাকে বলল, প্রিয়, এখন তোমার চলে যাওয়া উচিত। যাওয়ার আগে একটু আনন্দ করি। তোমাকে পাশে না পেলে এই সৌন্দর্যের অর্ধেকও বুঝতাম না। তাহলে আজ আমাকে কোথাও যেতে বলবে না তো? আজকের এই রাতটা যেন শুধু আমাদের জন্যই তৈরি হয়েছে। কারণ আমরা একসাথে আছি বলেই এমন মনে হচ্ছে। যদি সময়টা থামিয়ে দিতে পারতাম তাহলে এই মুহূর্তটাই চিরকাল রাখতাম। তাহলে আমিও কখনো যেতে চাইতাম না। তুমি কাছে থাকলে সবকিছু যেন স্বপ্ন মনে হয়। আর তুমি পাশে থাকলে আমি নিজেকেই ভুলে যাই। এই মুহূর্তটা থেমে গেলে কেমন হতো? তাহলে তোমাকে কখনো ছাড়তাম না। তুমি নাচতে বেশ ভালোই পারো। তুমি পাশে থাকলে সবই সহজ লাগে। এই মুহূর্তটা মনে রাখবে তো? আমি চাইলেও এই মুহূর্তটা কখনো ভুলতে পারবো না। তোমাকে এভাবে পাশে পেলে সবকিছু যেন পূর্ণ লাগে। আমিও যেন নিজের সবকিছু খুঁজে পাই তোমার মধ্যেই। এই শান্তিটা আমি আগে কখনো পাইনি। কারণ এইবার তুমি একা নও। তোমার হাতটা ছেড়ে দিতে ইচ্ছে করে না। তাহলে ছেড়ো না মা। পরের দিন রঘুনাথ মেয়েটিকে ফুলের ঝুড়ির মধ্যে লুকিয়ে বাইরে নিয়ে এলো। মেয়েটি সরাসরি রানীর কাছে গিয়ে পুরো ঘটনাটা খুলে বলল। পরবর্তীবার যখন রাজ শিক্ষিকা মিতালি রাজদরবারে উপস্থিত হল, রানী পাশা খেলার প্রস্তাব দিলেন। রানী জম্মু দীপেশ্বরী আর রাজ শিক্ষিকা মিতালির পাশা খেলা শুরু হলো। রানী পাশা নিয়ে তার সেই পুরনো ছড়া গাইলেন। মিতালি সে ছেলেটির কুকর্ম সম্পর্কে কিছুই জানত না, স্বভাবতই আবার বলল, আমার ছেলেকে বাদ দিয়ে। কিন্তু তবুও সে হেরে গেল। তখন রানী, যিনি সবকিছু জানতেন, মিতালিকে বললেন, তুমি কেন তাকে বাদ দাও? তার পবিত্রতা তো নষ্ট হয়ে গেছে। তুমি কি ভেবেছিলে জন্মের পর থেকে একটি ছেলেকে ঘিরে 7 স্তরের পাহারা বসালে তাকে তুমি নিশ্চিত রাখতে পারবে? যারা তার পূর্বপুরুষদের গৌরবময় সভ্যতাকে ভুলিয়ে দিয়ে কাল্পনিক সভ্যতাকে মেনে নিয়েছে, তাদের উপর নিশ্চিত হওয়া যায় না। যারা প্রমাণ ছাড়াই সবকিছু অন্ধভাবে মেনে নেয়, মনে রেখো, তারা আসলে নিজের অজান্তেই এক ধরনের দশত্বের জীবন বেছে নিচ্ছে। যারা শুধু অন্ধ আস্থার কারণে প্রশ্ন তর্ক করা বন্ধ করে দেয়, মনে রেখো, তারা ধীরে ধীরে নিজের বিবেক আর বুদ্ধির দরজায় তালা ঝুলিয়ে দেয়। যে মানুষ তার পূর্বপুরুষদের ভুলে যায়, সে নিজের শিকড় কেটে ফেলে, আর শিকড়হীন মানুষ কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না। এইভাবে রানী জম্মু দ্বীপেশ্বরী মিতালিকে সত্যের উপদেশ দিলেন।
এরপর রাজ শিক্ষিকা মিতালি বাড়ি ফিরে ছেলেটিকে তার কুকর্মের জন্য জিজ্ঞাসাবাদ করল। আমি সম্পূর্ণ নির্দোষ। তোমার ছাড়া আর কোনো মেয়ে আমার গায়ে হাত দেয়নি। তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমি আগুনের পরীক্ষা দেব। ঠিক আছে, তুমি যখন আগুনের পরীক্ষা দিতে চাইছো তখন তাই হোক। তখন সৈনিকেরা প্রচুর কাঠ জোগাড় করে আগুন জ্বালালো, আর ছেলেটি তার পাশে গিয়ে দাঁড়ালো। এখন যদি তুমি নিজের কথায় বিশ্বাস রাখো তবে এই আগুনে প্রবেশ করো। ছেলেটি আগুনে প্রবেশ করতে যাবে, ঠিক এই সময়ে সেই মেয়েটি এসে ছেলেটির হাত ধরে দাঁড়িয়ে পড়ে। তুমি একজন শিক্ষিকা হয়েও এই নিষ্ঠুরতা কিভাবে করতে পারো? সত্য প্রমাণ করতে গিয়ে তুমি কি মানবতাকেই পুড়িয়ে ফেলতে চাচ্ছ? কোনো মানুষ যতই ধার্মিক হোক না কেন, আগুনে হাত দিলে পুড়বেই। প্রকৃতির নিয়ম বিশ্বাসে বদলায় না কখনোই। তুমি সমগ্র জম্বুদ্বীপের শিক্ষিকা হয়েও যদি এরকম অলৌকিক শক্তিতে বিশ্বাস করো, তাহলে সমগ্র সাম্রাজ্যের মানুষ কুসংস্কারগ্রস্ত হয়ে পড়বে। সমগ্র সাম্রাজ্যের মানুষ ধীরে ধীরে নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগাতে ভুলে যাবে, অতি সহজেই মিথ্যাবাদীদের জালে জড়িয়ে পড়বে। অলৌকিক চমৎকারের আশায় নিজের ধন সম্পদ উজাড় করে অপেক্ষা করেই বসে থাকবে। আমি জম্বুদ্বীপের রাজ শিক্ষিকার গুরুত্বপূর্ণ পদটি এখন থেকে তোমায় দিলাম। তোমাকে যদি আমার পুত্রবধূ হিসেবে পেতাম তাহলে আমি অনেক খুশি হতাম। অবশ্যই আমি রাজি আছি। এরপর রাজকীয় জাঁকজমক আর আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে ধুমধাম করে তাদের বিবাহ সম্পন্ন হলো। মানব সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হল নারী। তার হাতেই গড়ে ওঠে আগামী প্রজন্মের ভিত্তি। একজন নারী তার সন্তানকে যেভাবে শিক্ষা দেয়, সমাজ ঠিক সেই দিকেই এগিয়ে যায়। নারীর শিক্ষাই সমাজের ভবিষ্যৎ নির্ধারণ করে, কারণ সেই প্রথম শিক্ষিকা, সেই প্রথম পথপ্রদর্শিকা।